বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমিও অনেক ভালো আছি। বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও অনেক অনেক মজার গল্প নিয়ে হাজির হয়েছি, আশা করি মজা পাবেন। বন্ধুরা প্রতিদিনের মতো হেডফোন গুঁজে নতুবা নিরাপদ আশ্রয়ে গল্পের সাগরে ডুবে যায়, যাতে হ্যান্ডেল মারতে অনেক সুবিধা হবে। আমি লাভলি। আজ যে গল্পটা আমি তোমাদেরকে বলবো সেই গল্পটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে এবং অনেকটা ভালো লাগবে ঘাপাঘাপি সম্পর্কে জানার। যে সকল মেয়েরা আমার এই গল্পটা পড়ছো অবশ্যই নিচে কমেন্ট করবে কতটা ভালো লাগলো। আর ছেলেদের অবশ্যই বলবে তোমরা যদি আমাকে লাগাতে চাও বা আমার দিদিকে লাগাতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। বেশি কথা না বলে চলো গল্পটা স্টার্ট করি। আমি লাভলি। আমার বয়স বর্তমানে 18। যৌবন তব করছে পুরুষ মানুষের ছোঁয়া পাওয়ার জন্য। সব সময় যেন মনের ভিতর একটা শূন্যতা অনুভব করি সব সময়ের জন্য। কিন্তু কি শূন্যতা অনুভব করি সেটা আমি মনে মনে বুঝতে পারি, কিন্তু কাউকে প্রকাশ করতে পারি না। আমাদের বাড়ি গ্রামে। আমার বাবা এখানকার গ্রামের স্কুলের হেডমাস্টার। আমাদের গ্রাম থেকে অন্তত 4 কিলোমিটার দূরে স্কুলে পড়ান। আমার মা হল সহজ সরল একজন গৃহবধূ। আমার বাবা মার অনেক আশা ছিল একটা ভাই নেওয়ার, কিন্তু দুটো মেয়ের পরে আমার জন্ম হল। আমি সবার ছোট। এই নিয়ে বাবা মা সব সময় মনমরা হয়ে থাকে আর বলে যে আমাদের একটা ছেলে থাকতো তাহলে বুড়ো বয়সে আমাদেরকে দেখত, এই দেখবে আমাদের বিয়ে হয়ে গেলে চলে যাবে শ্বশুর বাড়ি। এইসব সকল কথা নিয়ে মনমরা হয়ে থাকত বাবা। আর মার সঙ্গে দিদি রূপালীকে অনেক দুঃখের কথা জানাত। তো এবার আসল পরিচয় দেয়া যাবে। আমাদের ফ্যামিলিতে আমরা মোট 5 জন। বাবা রাজদেব মণ্ডল, বয়স 40। মা সীমা মণ্ডল, বয়স বর্তমানে 30। বর দিদি 24 বছর বয়স, একটু কালো মতন কিন্তু দেখতে খুব সুন্দর। বর দিদির বুকের সাইজ 34। যে কোনো ছেলে বুড়ো দেখলেই দিদিকে পেতে চাইবে, নিজের বিছানা নিতে চাইবে। মেজদি মরিয়াম মণ্ডল, বয়স বর্তমানে 20। মেজদির গায়ের রং ফর্সা। মেজদির হাইট 5 ফুট 5 ইঞ্চি, বেশ লম্বা চওড়া। মেজ দিদির ইচ্ছা চাকরি করবে পুলিশের। বাবা মা খুব গর্ব করে মেজ দিদিকে নিয়ে। বাবা মা একদম আমাকে ভালোবাসে না, কারণ বাবা ভেবেছিল আমি হয়তো ছেলে হয়ে জন্ম নেব। তাই কিছুটা দেরি করে মা একটা বাচ্চা নেয়, সেটা হলো আমি, লাভলি মণ্ডল। বর্তমানে আমার বয়স 18। পড়ি দ্বাদশ শ্রেণীতে। আমাদের বাড়ির বিয়ে নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু একটু কালো বলে একটি বিয়ে হতে চাইছে না। ভালো ভালো সম্বন্ধ এসে ফিরে যাচ্ছে, এই নিয়ে মা বাবা খুব চিন্তিত। আর এদিকে বর দিদির মেজাজ দিন দিন যেন খিটখিটে হয়ে উঠেছে। বর দিদির বাড়িতে থাকে, মেয়ে যদি কলেজে যায়, আমি স্কুলে যাই। মা ঘরের সকল কাজকর্ম করে। বাবা স্কুলের চাকরি। অবসর সময় আমাদের প্রচুর জমি আছে। গ্রামের শ্রমিকদের দিয়ে আমাদের জমিগুলো চাষ করাই। এইভাবে আমাদের সুখের দিন কাটছিল। একদিন নেমে এলো আমাদের দুঃখের দিন। বাবা মা বেড়াতে গেল দার্জিলিং। দার্জিলিংয়ে ফেরার পথে বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায়। ফলে আমাদের বাড়ি নেমে আসে দুঃখের ছায়া। আমাদের কাকা যেটা বলে কেউ নেই গ্রামে, বাবার উপরে সকল নির্ভর করত সংসার। বাবা একমাত্র আমাদের সংসারের রোজগারের মানুষ ছিল। আমরা তো খুবই ভেঙে পড়লাম মনের দিক থেকে। কি করে আমাদের সংসার চলবে, কে আমাদের দেখবে, এসব নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। তখন বড়দি, আমি এবং মেজদি 3 জনে মিলে একদিন পরামর্শ করলাম। বড় দিদি বলল, তোরা যেমন স্কুল কলেজে যা, আমি আমাদের জমি চাষ করব এবং আমাদের সংসার চালাব। আমি বললাম, দিদি তুই পারবি তো? দিদি বলল, পারব। আমি নিজে করব না, শ্রমিকদের দিয়ে চাষ করাবো এবং যে পয়সা লাভ হবে সেই টাকা দিয়ে আমরা সংসার চালাব। আর বাবার কিছু টাকা আছে, সেই টাকাটা আমরা ইনভেস্ট করব জমিতে। দিদির মুখ থেকে এই কথা শুনে মেজদি বলল, দিদি তুই ঠিক কথা বলেছিস। আমরা এইভাবে আমাদের সংসার চালাব এবং আমরা কারোর কাছে আর হাত পাততে হবে না। এভাবে কিছুদিন চলার পর আমাদের মনে হলো না যে আমাদের বাবা মা নেই। আমরা পরিবেশের সঙ্গে পুরো সম্পূর্ণভাবে মেনে নিয়েছি। আমরা 3 বোন, কারুর ওপরে আর আত্মনির্ভর করতে হচ্ছে না আমাদের।
তো এরকম একদিন স্কুল থেকে বাড়ি ফিরছি। পাড়ার এক ছেলে সাগরদা আমাকে বলল, আমি তোকে ভালোবাসি। আমি কোনো কিছু না বলে সোজা বাড়িতে চলে এলাম। সাগরদা হচ্ছে আমাদের গ্রামের যে কটা বাজে ছেলে আছে তাদের সঙ্গে মেশে, একদম ওকে আমার ভালো লাগে না। ওর মুখে সবসময় বাজে বাজে কথা, মেয়ে দেখলে বাজে বাজে কথা বলে। বাড়ি এসে খাওয়া দাওয়া করার পর ঘরে একা শুয়ে আছি, আর ভাবছি পর তুই কখন বাড়িতে আসবে, জমি থেকে বড়দিকে বলে দেব এই কথাটা। কিছুক্ষণ পরে মেজ দিদি এলো। মেজ দিদি আর আমি একসাথে বড়দির কাছে গেলাম জমিতে। গিয়ে দেখি বড় দিদিও শ্রমিকদের সাথে মানে গ্রামের মানুষের সাথে আমাদের জমিতে কাজ করছে। বড়দিকে এই দৃশ্য দেখার পরে মনে মনে খুব গর্ব হলো, আমার দিদি আমাদের জন্য কি না করছে। তারপর আমরাও কি একটু বড়দের সঙ্গে হাতাহাতি কাজ করলাম এবং সন্ধ্যা হতে বাড়িতে ফিরে এলাম। সন্ধেবেলায় যখন বই পড়তে বসেছি তখন বড়দিকে বললাম, দিদি তুই কবে বিয়ে করবি? বড়দিদি, আরে বিয়ে তো করতে ইচ্ছা করে, কিন্তু কে করবে বল, বাবা তো বিয়ে দিতে পারল না। আর আমাদের সংসারের তো এই অবস্থা, তুই জানিস কোথায় ভালো ছেলে পাব বলো যে আমাকে বিয়ে করবে। বলে দিদি একটা হাই নিঃশ্বাস ফেলল। আমি বললাম, তুই আমাদের জন্য আর কত করবি দিদি? সত্যি যদি তোকে দেখলে খুব গর্ব হয় যে তুই আমার দিদি। বলে দিদিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তারপর কিছুক্ষণ পর আমাদের ঘরে যখন মেজদি ঢুকল, জানিস দিদি, আমাকে না একটা ছেলে প্রপোজ করেছে। বড় দিদি, তাই ভালো তো, ছেলে কি কাজ করে? বর যদি কথা বলা শেষ করতে না করতে আমি বলে দিলাম, জানিস তো বড় দিদি আমাকে না সাগরদা না বলেছে ভালোবাসি। বড় দিদি, যেই যাই বলুক তুই আর তোরা কোনো কথায় কান দিবি না, স্কুলে যাবি কলেজে যাবি মাথা নিচু করে চলে আসবি। আমরা দুই বোন মাথা নিচু করে হ্যাঁ বললাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যে যার উঠে কাজকর্ম করে নিলাম এবং পরে বড় দিদি চলে গেল জমিতে কাজ করতে, আমি চলে গেলাম স্কুলে আর মেজো দিদি চলে গেল কলেজে। আমি স্কুল থেকে বাড়ি এসে দেখি দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকতে দেখি ছেলেদের গলার শব্দ। আমি একটু দাঁড়িয়ে গেলাম। একটা ছেলে বলছে ভিতরে যখন ঢুকে খুব আরাম লাগে। আর একটা ছেলে পাশ থেকে বলে উঠল, চুষে দিলে সবথেকে বেশি ভালো লাগে। আমি দিদির গলা শুনতে পেলাম। দিদি তখন বলল, একসঙ্গে 4-5 জনকে সামলানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর একটা ছেলে বলল, তোমার 2 বোনের মধ্যে আর এক বোনকে তোমার দলে নিয়ে নাও, তাহলে দেখে তোমার অনেক সুবিধা হবে সব দিক দিয়ে। দিদি বলল, ঠিক আছে তোরা বলছিস তাই আমি চেষ্টা করব। আমি ঘরে ঢুকে দিদিকে জিজ্ঞাসা করলাম, কার তাহলে কি দলে যোগদান করার কথা বলছো দিদি? দিদি বলল, আরে বলিস না, একা কাজ করি জমিতে, একা থাকি, তাই এই ছেলেগুলো বলছিল আমার সাথে 2 বোনের মধ্যে কেউ একজন যদি আমার কাজে সাহায্য করিস তাহলে ভালো হতো। আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম 6 জন ছেলে, মাঝখানে দিদি বসে আছে। কেমন একটা ওদের আচরণ! আমি ছেলেগুলোকে কোনোদিন দেখিনি আমাদের গ্রামে, তবে একজনকে চিনি। মানে তেমন কিছু নয়, মানে জমিতে কাজ করতে দেখেছি, মানে চাষের কাজ করতে দেখেছি। আমি বললাম, এই দাদাগুলোর বাড়ি কোথায়? দিদি বলল, ওদের বাড়ি অনেক দূরে, গ্রামের ওপারে। ওরা চাষের কাজ করতে আমাদের বাড়ি এসেছে, আর আমাদের বাড়ি থাকবে এখন থেকে। আমি বললাম, কোথায় থাকবে? দিদি বলল, ছাদে, আমার ঘরের পাশে। এবার আমাদের বাড়ির পরিচয়টা দিয়ে দিই। আমাদের বাড়ির দোতলা, উপরে 3টে ঘর, নিচে 3টে ঘর। উপরের ঘরে মেজ দিয়ে একটা ঘরে, বর দিয়ে একটা ঘরে, আর একটা ঘর ফাঁকা থাকত। ঘরে থাকতাম, বাবা মা একটা করে থাকত, আর একটা ঘর রান্নাঘর। তো যেহেতু বর্তমানে বাবা মা নেই তাই নিজের ঘর ফাঁকা থাকে, নিচে উপরে করে। আমি দিদির কথা শুনে বললাম, আমি উপরে থাকব, দাদাগুলো নিচের ঘরে থাকতে দেয়। দিদি বলল, ঠিক আছে, আরও ভালো হলো। ছেলেগুলোর মুখে দেখলাম খুব হাসি খুশি। দিদিও খুব খুশি। তারপর বিকালের দিকে মেজদি কলেজ থেকে আসলো। 5 জন ছেলে। মেজ দিদি দিকে হাঁ করে তাকিয়ে রইল। মেজ দিদি আমার মতন প্রশ্ন করল, ছেলেগুলো কারা? দিদি শ্যাম একই উত্তর দিল। তারপর ছেলেগুলো ওই রাতে আমার ঘর গুছিয়ে দিল, ওরা ওদের ঘরটা আমার ঘরটা গুছিয়ে নিল।
ছেলেগুলো পরিচয় করে দেওয়া যায়। রজীব সর্দার বয়স 20, আকাশ সর্দার বয়স 26, মোহাম্মদ হালদার বয়স 30, বিজয় মণ্ডল বয়স 25, বিকাশ মণ্ডল বয়স 20। এরা প্রত্যেকে একই গ্রামে বাড়ি। বাড়ি থেকে বের হয়েছে কাজের উদ্দেশ্যে। আমাদের গ্রামে এসেছে আমাদের বাড়ির কাজ করতে, কারণ আমাদের অনেক জমি আছে। আমরা একসঙ্গে যখন ভাত খাচ্ছি রাতে, তখন বড় দিদি সবাইয়ের উদ্দেশ্যে বলল, সবাইয়ের খেয়াল আমি রাখব আজ থেকে, কিন্তু তোমাদের কেউ আমার খেয়াল রাখতে হবে। সঙ্গে সঙ্গে মোহাম্মদ উত্তর দিল, খেয়াল রাখার জন্য তো এসেছি আমি, মানে আমরা এসেছি। বড় দিদি বলল, সে আমার জানা আছে, তোমরা কোনো খেয়াল রাখার জন্য আমাদের বাড়ি এসেছ। বলে সবাই হা হা করে হেসে উঠল। আমি আর মেজ দিদি কিছু না বলে চুপচাপ রইলাম। তারপর ছেলেগুলো চলে গেল ওদের ঘরে। আমি মেজদি আর বড়দিদি যখন বসে গল্প করছি ওই রাতে, মেজদি বলল, ছেলেগুলো দেখতে বেশ ভালো। আমি বললাম, ভালো না চাই। সব ছেলেগুলো বড় দিদির দিকে হা করে রয়েছে। মেজদিদি বলল, ওরা ইয়ং ছেলে, বাইরে থেকে কাজে এসেছে আমাদের বাড়ি। আর বাড়িতে এইরকম বিয়ের বয়সী 3টে মেয়ে আছে, তার মধ্যে বড় মেয়ে এখনো বিয়ে হয়নি। ওরা তো হা করে থাকবে যদি কিছু পায়। আমি বললাম, ছি মেজদি। ওরা বড় দিদিকে খারাপ নজরে দিয়ে দেখছিল। মেজ দিদি বলল, কলেজে তো ছেলেরা জিভ দিয়ে ইশারা করে দেখাবে যে আমি তোকে খেতে চাই। বড় দিদি তখন বলল, থাক, চুপ করো, আর কথা বাড়াতে হবে না। ছেলেদের যেমন ইচ্ছে হয় মেয়েদেরও তেমন ইচ্ছা হয়। মেয়েদের ইচ্ছে আরও বেশি হয়, শুধু মুখ থেকে কিছু বলতে পারে না। তুমি আরেকটু বড় হও, তখন বুঝতে পারবি মেয়েদের কতটা কষ্ট। আমি তখন বললাম, একটা বিয়ে করে নাও, আর কষ্ট করতে হবে না তোমার। বড় দিদি বলল, বিয়ে যদি হতো তাহলে কি আমি তোদের কাছে এই কথাগুলো শেয়ার করতাম? আমি আমার বরের কাছে সব কষ্টের কথা শেয়ার করতাম। বলে যে যার ঘরে চলে গেলাম। পরের দিন সকালে দিদি 5 জন ছেলেকে নিয়ে কাজে চলে গেল জমিতে। আমি এবং মেজদি কলেজে স্কুলে বেরিয়ে পড়লাম। আজ ও বাড়িতে এসে দেখি বড়দি শুয়ে আছে, ছেলেগুলো যেই ঘরে থাকে সেই ঘরে, আর ছেলেগুলো বড়দির পাশে শুয়ে আছে। আমি একটু অবাক হলাম, ছেলেগুলোর মাঝখানেই বড়দি শুয়ে আছে। ঘরে ঢোকার মুখে শুনতে পেলাম, কবে দলে নেবে ওদের মধ্যে একজনকে? বড় দিদি বলল, মনে হয় একজনকে হবে, আমার মেজ বোন। তখন আকাশ বলল, ওটা আমার আগে, ওর শিল কাটব আমি। কবে ওকে দলের মধ্যে? দিদি বলল, একটু সহ্য করো, সব হবে, সবাইকে পাবে। তারপর আমি ঘরে গিয়ে বললাম, দিদি কি করছো? তখন বিকাশ বলল, তোমার দিদি আমাদেরকে দেখাশোনা করতে এসেছে। শুধু আমরা দেখা শুরু করতে পারছি না, তোমার দিদিকে মানে ঠিক সময় পাচ্ছি না আর কি। তারপর কিছুক্ষণ পর মেজদি এলো। বড়দি বলল, জানিস তো মেজো, আমি নিজের ঘরে থাকব, ছেলেগুলো দেখাশোনা করা ঠিক হচ্ছে না। মেজদি কোনো কিছু কথা না ভেবে বল, ঠিক আছে, আমি আর ছোট উপরে থাকব, তুমি আর ওই দাদাগুলো নিচে থাকবে। তাই হলো। যথারীতি বড়দির সব জিনিসপত্র ছেলেগুলো নিজের ঘরে নিয়ে চলে এলো এবং গুছিয়ে নীল ঘরটা। আর একটা কথা বলি, আমাদের ঘরে একটাই বাথরুম ঘর, সেটা নিচেতে। আমরা যখন বাথরুম করি তখন উপর থেকে আসি, তারপর বাথরুম করে চলে যায়। তখনও সবাই মিলে একসঙ্গে ভাত খাচ্ছিলাম। বড় দিদি একটা কথা বলল, আজকে আমাকে প্রথম খাবে, তারপর একে একে সবাইকে খাওয়াবো। জিজ্ঞাসা করল, তোকে খাবে মানে? ও সরি, মানে মাহমুদ আগে জমিতে কাজ করবে। আমি বললাম, কাজ করবে মানে আজকে তো কোনো কাজ নেই, কাল সকাল ছাড়া। বড় দিদি বলল, ও কালকের কাজের কথা বলছিলাম। মাহমুদ বলল, আমি যে কাজটা করব মন কান দিয়ে করব। ঠিক আছে, দেখা যাক কে কত ভালো কাজ করতে পারে, কতক্ষণ ধরে রাখতে পারে। বলল, আমি আজকে ছেড়ে দিলাম, কিন্তু আমার জন্য ওইটা কিন্তু রেডি। বড় দিদি বলল, ওই নিয়ে চিন্তা করতে হবে না। তারপর ছেলেগুলো যে যার খেয়ে দেয়ে ঘরে চলে গেল। বড় দিদি মেজদিকে বলল, জানিস তো আকাশ বলে যে ছেলেটা মনে হয় তোকে খুব পছন্দ করে। মেজ দিদি একটু মুচকি হাসি দিয়ে বলল,
এসব কথা বাদ দাও তো দিদি, পরে ওইসব ভেবে দেখব। বর দিদি বলল, সব কিছু পাবি ঘরের ভিতর থেকে, কেউ কিছু জানতে পারবে না। তুই তো জানিস আমার বিয়ে হচ্ছে না, আর ওই ব্যাপারটা তো বুঝিস। কলেজে যাস, ব্যাপারটা তো বুঝবি। আমি কিছু না বুঝে বললাম, কি বুঝবি, কি কষ্ট তোমাদের, এই তো ঠিকই আছি আমরা। মেজ দিদি বলল, ছোট তুই বড়দের মধ্যে কোনো কথা বলিস না। আর একটা বছর যাক, বুঝতে পারবি আমাদের কষ্টটা কি। আমি ভাতও খেয়ে উঠে যাচ্ছি, এমন সময় বড়দি মেজদিকে বলল, তোর কষ্ট আমি দূর করতে পারি, তুমি যদি চাস। বলল, আমি অবশ্যই চাই দিদি, আমি অবশ্যই চাই। আমার কি করতে হবে তুমি বলো। তাহলে আজ রাতে বলে চুপ করে গেল। আমিও কোনো কিছু কথার গুরুত্ব না দিয়ে আমার ঘরে চলে এলাম। তারপর শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, ছেলেগুলো আসার পর থেকে বড়দিদির আচার আচরণ অনেক পরিবর্তন হয়েছে। একটা মেয়ে হয়ে কতগুলো ছেলেদের ঘরে কি করে শুয়ে থাকে? শুয়ে থাকতেই পারে। ওরা দিদির সমবয়সী, আমাদের বাড়ির কাজের লোক। জীবের সাথে কথা বলতে পারে, এতে খারাপ কিছু নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। রাত 12টার দিকে ঘুম ভেঙে গেল। ভাবলাম শুশু করে আসি। তাই আমি শুশু করতে নিচে গেলাম। নিচে যেতে ওই দাদাগুলোর ঘরের ভিতর থেকে একটা চাপা গঙ্গানির শব্দ আছে। আমি ভাবলাম এই দাদাগুলো কি কাউকে মারছে। তারপর আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে ঘরের পিছনের দিকে গেলাম কি হচ্ছে দেখার জন্য। কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ঘরের ভিতর থেকে কিছু একটা ধস্তাধস্তির শব্দ পাচ্ছিলাম। এর মধ্যে একটা ছেলে বলল, পুরো মাখন মালটা। ওহ, কি দারুণ হাত দিতে। তারপর একটা মেয়ের গলা পেলাম চাপা স্বরে। বলছে, আমার লাগছে আসতে, আমার লাগছে। আমার বুক তখন ধরাস করে উঠল। ছেলেগুলো কাকে মারছে এই ঘরের ভিতরে? তারপর স্পষ্ট গলা শুনতে পেলাম বড়দির। বলছে, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমার বুক তখন কেঁপে উঠল, পায়ের তলা থেকে যেন মাঠে চলে যাচ্ছে। গা হাত পা টকটক করে কাঁপছে। এই ছেলেগুলো কি তাহলে বড়দিকে ধরে মারছে? মনে মনে খুব রাগ হচ্ছে, মনে মনে ভাবছিলাম এক্ষুনি পাড়ায় লোকজন ডেকে নিয়ে আসি। তারপর মনে হলো তুমি যেন কেউ একটা দাদা একটা দরজা খুলল। আমি তো মেরে দেখতে লাগলাম কে বের হয়েছে। যা দেখলাম তা দেখে আমার চোখে চড়ক গাছ হয়ে গেল। দেখলাম যে মাহমুদ বলে যে দাদাটা, সে সম্পূর্ণ উদম হয়ে বাথরুমে দিকে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে ঘরের ভিতরে। দিদি বা কেন ছেলেগুলোর ঘরে কি করছে? আমি ঘরের ভিতরে কি হচ্ছে ভালো করে দেখার জন্য একটা ফুটো খুঁজছিলাম, কিন্তু ফুটো খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ মনে পড়ল, বাবা মার করা দেখার জন্য আমি জানালাতে একটা ছোট ফুটো করে রেখে দিয়েছিলাম। সেটা চুন গ্রাম নিয়ে আটকে রাখতাম, যাতে কেউ না বুঝতে পারে। আমি তখন জানালা কাছে গিয়ে চুরির নামটা ধরে টান দিতে খুলে গেল। তারপর ফুটোতে চোখ দিতে আমি তো পুরো অবাক হয়ে গেলাম, একই দৃশ্য দেখছি আমি। দেখতে পেলাম দিদি সম্পূর্ণ উদম হয়ে শুয়ে আছে। বিকাশ বলে ছেলেটা দিদির দুটো পা ফাঁক করে দিদি মাঠ চুষছে। তারপর ঘরে ঢুকব মাহমুদ। আকাশের কানে কান কি একটা বলল। তারপর বেরিয়ে গেল আকাশ। দরজাটা দিয়ে বলে উঠল, রাজি হয়ে গেছে। আমি তখন ভাবলাম কে রাজি হয়ে গেছে বা কি রাজি হয়ে গেছে কিছুই বুঝলাম না কথাটার মধ্যে। তারপর দিদি বলে উঠল, ওকে একটু ধীরে সাজতে দিও। আকাশ বলল, একবার যখন ঢুকবে মাঠের ভিতর তখন মুখ থেকে আরো দাও করবে। মাহমুদ বলল, বিকাশ তুই সর। বলে মাহমুদ ওর এক হাত কলা মানে 10 ইঞ্চি হবে কলাটাতে হাত দিতে দিতে বলল, কি রে ঢোকাব? তোর মাঠে রেডি তো? বড়দিদি যা বলল আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারলাম না। বড়দিদি বলল, ওই কলা মাঠে নেয়ার জন্য কখন থেকে শুয়ে আছি। মাহমুদ বলল, নে তাহলে। বলেই কলাটাতে থুতু দিয়ে মাঠে মুখে সেট করে বলল, রেডি তো? দিদি বলল, দাও ঢুকিয়ে। আমি দেখতে পেলাম দিদির মাঠে ঘাস ভর্তি আমার মাঠের মতন। মাঠ ভিজে গেছে মাঠের জলে। আমার মনে তখন ঝড় উঠল।
আমার একটা আঙ্গুল আমার মাঠে ঘষা দিতে থাকলাম। মাহমুদ আস্তে করে চাপ দিতেই দিদির মুখ থেকে আস্তে ও মাহমুদ ও আ ও ও আ উফ শব্দ বের হল। এদিকে রাজীব দিদির মুখে ওর নিজের কলা ঢুকিয়ে দিয়ে বলল, নে চুষ আমার পাগলা কলা। মাহমুদ বলল, দেবে কি জোরে একটা ধাক্কা? দিদি বলল, না না, আস্তে আস্তে চাপ দাও। এই ঘোড়ার মতো কলা একবারে দিলে আমার মাঠের পর্দা ফেটে যাবে। মাহমুদ বলল, ঠিক আছে। বলে একটু জোরে চাপ দিতেই পরপর করে অর্ধেক কলা দিদির মাঠে ঢুকে গেল। আর দিদি বলতে লাগলো, আস্তে মাহমুদ আস্তে, ঠাপাও আমার মাঠ ফেটে যাচ্ছে। ও আহ উফ আহ মা গো, মরে গেলাম। বিকাশ দিদিকে দিদির দুটো বড় বড় ডাব দুটো নিয়ে জোরে জোরে টিপছে। ঘরের ভিতর যেন দুই দলের কুস্তি হচ্ছে। এক দল আমার দিদি, অন্য দল আমাদের বাড়ির কাজের দাদারা। মাহমুদ দিদির চোখে চোখ রেখে দিল একটা রাম থাক, পর পর করে 10 ইঞ্চি কলাটা দিদির মাঠের ভিতর হারিয়ে গেল। মাহমুদ ওর কলাটা দিদির মাঠে ঢুকিয়ে দিতেই মাহমুদ মুখে থেকে, ও কি আরাম, কি শান্তি, পুরো মাখন তোর মাঠটা। এদিকে দিদির মুখ থেকে করে, বাবা গো, মরে গেলাম। বের কর বের কর, আমি আর পারছি না সহ্য করতে। ওহ আহ উত আহ, আমি আর পারছি না। খুব কষ্ট হচ্ছে মাহমুদ, প্লিজ বের করো। তারপর মাহমুদ কিছুক্ষণ চুপ করে রইল, মাঠে ভিতর কলা ঢুকিয়ে। এদিকে আমার বুকে ভয় জমতে শুরু করল, দিদিকে কি মেরে ফেলবে। দিদি যে ভাবে ও আহ 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 পারছি না বলছে। প্রায় 5 মিনিট পর মাহমুদ দাদা আস্তে আস্তে কোমরটা উপরের নিচে করতে থাকে। আর ওইদিকে বিজয় দুহাতে যদি দুটো ডাব সুন্দর করে টিপতে থাকল। আর বিকাশ দিদির মুখে কলাটা ঢুকিয়ে আস্তে আস্তে ঠাপ দিচ্ছে। এইসব দৃশ্য দেখে আমি কিছু বুঝতে পারছি না এরা কি করছে। তারপর দিদি জোরে বলে উঠল, জোরে জোরে করো। মাহমুদ বলছে, দাঁড়াও একটু ওয়েট করো, ধীরে ধীরে আস্তে আস্তে মাঠের খিদেটা বাড়ুক। তারপরে আস্তে আস্তে ঠাপ দিতে থাকল দিদির মাঠে। এইভাবে কিছুক্ষণ থাকার পর রাজীব কোথা থেকে এলো, এসেই মাহমুদকে বলল, তুই সর, আমি ঢুকাবো মাঠে। বলতে মাহমুদ সরে গেল। রাজীব ঢুকিয়ে দিয়েই জোরে জোরে ঠাপ মারতে শুরু করল। মুখ থেকে ও আহ ইস আহ আহ উত এ ও শব্দ বের হতে থাকল। আমি তখন ভাবছি, আজকে থেকে ঠাপ খাচ্ছে না, অনেকদিন আগে থেকে ঠাপ খাচ্ছে। এদিকে আমার শরীর ও ঝড় বইতে শুরু করল, আমার মাঠের ভিতর আঙুল ঢুকে গেল। মাঠের ভিতর জল কাটছে আমার। তারপর দিদি বলতে শুরু করল, জোরে জোরে ঠাপাও আমার, আমি আর পারছি না, জোরে জোরে ঠাপ দে, জোরে জোরে ঠাপ দে। ও কি আরাম, আমার মাঠের জ্বালা মিটিয়ে দিয়ে, তোমার মাঠের খিদে মিটিয়ে দে। দিদির মুখে এই কথা শুনে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমার দিদি কি বলছে এসব। তারপর বিকাশ উঠে পড়ল। কেন? বিজয় এর কালো কলা নিয়ে। বিজয় দিদিকে দেখে বলল, কিরে, ঢোকাবো তোর মাঠে আমার কলা? দিদি বলল, হ্যাঁ রে ছেলে, মাঠটা ফাঁক করে বসে আছি রে, তোর কলা মাঠে নেওয়ার জন্য। দিয়ে ঢুকিয়ে দে আমার মাঠে, আমার মাঠের খিদে পেয়েছে। তারপর বিকাশ কলাটা একটু কচলে নিয়ে মাঠের মুখে সেট করে এক ধাক্কায় পুরো অর্ধে ঢুকিয়ে দিল। মুখ থেকে সঙ্গে সঙ্গে বলে উঠল, ও ও আর ইস ও ও পুরো ঢুকিয়ে দেয় বিকা, পুরো ঢুকে দে মাঠের ভিতরে তোর কলাটা। বিকাশ শুরু করল ঠাপ। বিকাশ দিদির মুখের দিকে তাকিয়ে বলছে, কি রে, মাঠে নাকি অনেক খিদে, সব খিদে মিটিয়ে দেব। ভুলেই জোরে জোরে ঠাপ দিতে থাকল। সে ঠাপের সীমা নেই। এক পর্যায়ে দিদির মুখ থেকে, ওহ কি আরাম, ওহ কি আরাম, তোরা সারা জীবন আমাকে ঠাপিয়ে যাবি, আমি বিয়ে করব না, তোরা সারা জীবন আমাকে ঠাপাবি। উফ কি ভালো লাগছে, ও জোরে জোরে ঠাপা আমার, ওহ কি ভালো লাগছে। ওহ আফ ইস আফ করে, জোরে জোরে করো, যত গায়ে জোর আছে করো আমার। আমি আর পারছি না, আমি আর পারছি না, ও আমার, আমার জল আসবে, আমার মাঠ থেকে জল বেরোবে, আমার মাঠ থেকে জল বের হবে। বলতে বলতে দিদি শরীরটা বাঁকিয়ে দিয়ে মোচড় দিয়ে উঠল। আর বলতে থাকুল, ওহ কি আরাম। বলে দিদি চুপচাপ হয়ে গেল। আমার মাঠে তখন বান ডেকেছে, মাঠ থেকে বয়ে আসছে তা নিজে পর্যন্ত মাঠের জল।
এক পর্যায়ে নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমার মাঠে এত জল আসছে কি করে। এদিকে আমার দুটো আঙুল মাঠের ভিতর ঢুকছে আর বার হচ্ছে। খুব আরাম লাগছে নিজেকে, খুব মনে হচ্ছে একটা কলা আমার মাঠে ঢুকলে উফ কি যে আরাম হতো বলে বোঝাতে পারব না। দিদির এই দৃশ্য দেখে সবাই হা হা করে হেসে ফেলল। মাহমুদ তখন বলল, আমার কলা এবার মাঠে ঢুকবে, মাঠের জল বের করে তারপর ছাড়ব। দিদি বলল, এসো, দেরি করো না, আমার মাঠের খিদে আরও যেন বেরিয়ে যাচ্ছে। আমি তখনই বুঝতে পারলাম যে আরও আগে থেকে মাঠে কলা নিচ্ছে। কিন্তু বুঝতে পারিনি কিন্তু একটা কলা নেই মেয়েরা জানি, কিন্তু একসঙ্গে 4-5টা কলা। ভাবতেই গা যেন ছমছম করে উঠল। আমার এদিকে নিজেকে গর্ববোধ মনে হল। কারণ যে দেখতে হবে না এটা কার দিদি। এটা আমার দিদি, একটা কলা কেন 5টা কলা মাঠে নিতে পারবে, এটাই হচ্ছে আমার দিদি। এসব ভাবতে ভাবতে আমার নিজেকে যেন আরও উত্তেজিত হয়ে উঠল শরীরটা। তারপর হঠাৎ দেখলাম মেজ দিদিকে আকাশ কোলে করে নিয়ে এসেছে দিদির ঘরে। আকাশের কোল থেকে নেমে দিদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর আমি ও গিয়ে বললাম, আমাকেও করো। আর এইভাবেই আমরা 3 বোন প্রতিদিন মজা করি। বন্ধুরা, গল্পটি কেমন হলো জানাবেন। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।